তুরন্তের হইচইয়ে সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আজ আমি পড়ছি লেখক অরুণ রতনের ছোটদের জন্য লেখা বই ফ্যান্টাস্টিক 18-র অন্তর্গত একটা মজার গল্প, বাঘ নিয়ে কারবার। তাহলে শুরু করি গল্প। ইতিহাস ভূগোলটা কোনো ব্যাপার নয়, এমনকি অঙ্ক এবং ভৌত বিজ্ঞানটাও কোনো রকম ম্যানেজ হয়ে যায়, কিন্তু জীবন বিজ্ঞানটা বড্ড খটমটে, কিছুতেই কবজা করা যায় না। চম্পকের কাছে জীবন বিজ্ঞানটা ভীষণ শক্ত লাগে। এত কঠিন কঠিন আর বিদঘুটে উচ্চারণের শব্দ আর কোনো বিষয়ে নেই। লাইফ সায়েন্সের প্রতি শব্দগুলো মনে রাখার চেয়ে ইতিহাসের সাল তারিখ মুখস্থ রাখা চম্পকের অনেক সহজ বলে মনে হয়। লাইফ সায়েন্সটা তার কাছে তাই এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তার উপর আছে আবার মেজো কাকার আচমকা শিক্ষকতা করার প্রবণতা। এটা যেন গোদের ওপর বিস্ফোরা। মেজো কাকা একসময় কোনো একটা স্কুলে মাস্টারি করতো, জীবনবিজ্ঞান ও অঙ্ক দুটোই পড়াতো। পরে একটা ওষুধের কারখানায় ভালো চাকরি পেয়ে স্কুলের কাজ ছেড়ে দেয়। জীবনবিজ্ঞানের কিছু কিছু পড়া হাজার চেষ্টাতেও যখন চম্পকের মাথায় ঢোকে না, তখন সে মেজো কাকাকে অনুরোধ করে, মেজো কাকা, সিডসের স্ট্রাকচারটা একটু বুঝিয়ে দাও না গো। মটরশুঁটির বীজের গঠন প্রকৃতির ওপর কাল পড়া ধরবে গজেন স্যার। গজেন স্যারটা ভীষণ কড়া, পড়া না পারলেই কেবল শাস্তি। এখন সময় নেই, পরে বুঝিয়ে দেবো, সময় করে আসবি আমার কাছে। মেজো কাকার এই উত্তর। মেজো কাকা ভাইপোর পড়া দেখানোর সময় কখনোই পায় না। চম্পক তাই হতাশ হয়ে কাকাকেও কিছু জিজ্ঞেস করে না। তবে তাতে কাকার হাত থেকে রেহাই পাওয়া যায় না। হুট হাট করে তার মেজো কাকা চম্পককে প্রশ্ন বানে জর্জরিত করতে ছাড়ে না। আচ্ছা বলতো চম্পক, পলিকোটিলেডোনাস আর মোনোকোটিলেডোনাস সিডের ডেফিনেশনটা কি? মেজো কাকার আকস্মিক প্রশ্নে প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে চম্পক যখন উত্তর দিতে শুরু করবে, ঠিক তখনই আরও এক ঝাঁক প্রশ্ন বর্ষণ। আচ্ছা বলতো, এন্ডোস্পার্মিক আর নন এন্ডোস্পার্মিক সিডসের মধ্যে পার্থক্যটা কি? মনে একাগ্রতা এনে চম্পক এবারের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই মেজো কাকা হাওয়া নিষ্ক্রান্ত হওয়ার মুহূর্তে বলে গেল, চম্পক, তুই এখন ক্লাস 7-এ পড়িস, আনসার দিতে এত দেরি করলে চলবে না। মেজো কাকার এই একটা দোষ, কোশ্চেন করবে কিন্তু উত্তর শোনার ধৈর্য নেই, অথচ বিভিন্ন মন্তব্য করে নিরুৎসাহ করতে ছাড়বে না। বারে বারে একই ধরনের আচরণের জন্য লাইফ সায়েন্সের মতো তার মেজো কাকাও চম্পকের কাছে ত্রাসের কারণ হয়ে উঠেছে। সেদিন রাতে চম্পক লাইফ সায়েন্সের অ্যানিম্যালস চ্যাপ্টারটা পড়ছিল। বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম মুখস্থ করছিল। প্রথমে চেয়ারে বসে দুলে দুলে পড়ছিল, কাউ ইজ বডিস ইন্ডিকা, র্যাট ইজ ব্যান্ডিক্যাটা বেঙ্গালেন্সিস, ডগ ইজ ক্যানিস ফ্যামিনারিস। চম্পকের ঘুমে চোখ জড়িয়ে আসছিল, তাই এবারে সে টুপ করে চেয়ার ছেড়ে বিছানায় শুয়ে পড়ল। শুয়ে শুয়েই পড়তে থাকে, ক্যাট ইজ ফ্যালিস ডোমেস্টিকা, টাইগার ইজ প্যান্থেরা টাইগ্রিস। পড়তে পড়তে চম্পকের চোখ আটকে যায় বইয়ের পাতায় দুটো রঙিন ছবিতে, যেখানে ক্যাট আর টাইগারের ছবি দুটো পাশাপাশি ছাপানো আছে। পড়া থামিয়ে হঠাৎ সে অন্যমনস্ক হয়ে যায়, আর মনে হয় সত্যি বেড়াল আর বাঘ যেন পরস্পর আত্মীয়। সাদা বিড়ালের গায়ে খানিক হলুদ আর কালো রঙের প্রলেপ দিলেই বাঘের বাচ্চা বনে যাবে। এমন সময় গলা খাকারি দিয়ে মেজো কাকা ঘরে ঢুকলো। কিরে চম্পক, তুই তো শুধু প্রাণীদের নামই মুখস্থ করছিস, বলতো দেখি মানুষের সায়েন্টিফিক নেম কি? হোম স্যাপিয়েন্স। এবারে বিদ্যুতের গতিতে উত্তর ছুড়ে দেয় চম্পক। বাহ, ভেরি গুড, তোকে নিয়ে ভাবছি প্রাণীদের মেলায় যাব। ওটা তো মেলা নয়, ওটা একটা হাট, বিগ মার্কেট। ওখানে হাজার হাজার প্রাণী বেচা কেনা হয়।
অজস্র রকমের পাখি, হাতি, ঘোড়া, ভাল্লুক, বাদর, উট, গরু, মোষ, এমনকি বাঘ, সিংহ। শুধু কি তাই, মুনিয়া পাখি পর্যন্ত এখানে কিনতে পাওয়া যায়। ওটা হলো সোনপুর হরিহর ক্ষেত্রের মেলা। নভেম্বরে বিহারের সোনপুরে বসে এই বিচিত্র মেলাটা। মুনিয়া পাখির নাম শুনে চম্পকের মনে কেমন খটকা লাগে। তার পরিষ্কার মনে পড়ে সেই পাখিওয়ালাটার কথা। একটা পাখিওয়ালা প্রায়ই তাদের পাড়ায় পাখি বেচতে আসতো। তার খাঁচায় থাকতো নানা ধরনের পাখি, ময়না, টিয়া, বদ্রি, বুলবুল ও মুনিয়া। মুনিয়া পাখি ঠিক চড়ুই পাখির মতোই দেখতে। চড়ুই পাখির গায়ে হলুদ, নীল, কমলা রং মাখিয়ে দিলেই ওটা মুনিয়া পাখি হয়ে যায়। ওই পাখিওয়ালাটা ছিল ঠক। সে চড়ুই পাখির গায়ে রং লাগিয়ে মুনিয়া পাখি বলে বিক্রি করত। একদিন বৃষ্টি ভেজা দিনে সে ওদের পাড়াতে এসেছিল পাখি নিয়ে। মুনিয়া পাখিগুলোর গায়ে জল লেগে রং ঝরে পড়ছিল। এই না দেখে পাড়ার বড়রা ওই পাখিওয়ালাকে এই মারে তো সেই মারে। ওই ঘটনার পর থেকে তারা খেয়ে সেই যে পালালো পাখিওয়ালা, আর কোনো দিন সে এই পাড়ায় আসেনি। যাই হোক, মেজো কাকার মুখে বেলায় বেড়ানোর কথা শুনে চম্পক খুব অবাক হলো। মেজো কাকা, তুমি তো দেখি শুধু তীর্থ ভ্রমণ করে বেড়াও, তুমি আবার প্রাণীর মেলা দেখবে কেন? আরে পাগলা, তুই ঠিকই ধরেছিস। আমি পঞ্চকেদার শেষ করেছি, অর্থাৎ কেদারনাথ, শ্রীমদ মহেশ্বর, শ্রী তুঙ্গনাথ, শ্রী রুদ্রনাথ ও শ্রীকল্পেশ্বর ভ্রমণ করেছি। এবার আমি শুরু করেছি 51 শক্তিপীঠ ভ্রমণ। 42টা পীঠ ভ্রমণ সারা। এবারে যাব পাটনা। পাটনা শহরে আছে পটনেশ্বরী দেবীর মন্দির। এখানে সতীর দক্ষিণ উরু পতিত হয়। এখানকার দেবী সর্বানন্দেশ্বরী আর ভৈরব ব্যোমকেশ। তাই ভাবছি পাটনা গেলে 51 পীঠের একটা দেখা হবে, আর সেই সঙ্গে সোনপুরের হরিহর ক্ষেত্র প্রাণীর মেলাও। পাটনা থেকে মাত্র 27 কিলোমিটার দূরত্ব। মাত্র 27 কিলোমিটার? চম্পক এবার বুক খোলে। ও তাই বলো, এক ঢিলে দুই পাখি মারবে, রথ দেখা আর কলা বেচা। হ্যাঁ, ঠিকই ধরেছিস। চল কালকেই বেরিয়ে পড়ি, দুজনে মিলে দূরে ঘুরে আসি হরিহর ক্ষেত্র। অমৃতসর মেলে চেপে চম্পক ও তার মেজো কাকা পাটনা এসে পৌঁছালো। একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া ও বিশ্রাম করে লঞ্চে চড়ে গঙ্গা পেরিয়ে দুজনে নামলো পহেলজা ঘাটে। সেখান থেকে অল্প হেঁটে পহেলজা হল্ট স্টেশন। সঙ্গে সঙ্গেই ট্রেন পাওয়া গেল। তারপর পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সেতু পেরিয়ে ওরা সোনপুর স্টেশনে পৌঁছালো। চম্পক মুগ্ধ হয়ে সোন নদীর ওপর দিয়ে ট্রেন ভ্রমণ উপভোগ করছিল। সেতুর ওপর ট্রেন চলা শেষ হলে চম্পক জিজ্ঞেস করলো, আচ্ছা মেজো কাকা, এটা যদি দ্বিতীয় হয় তবে পৃথিবীর দীর্ঘতম রেল সেতু কোনটা? এ গুড কোয়েশ্চেন ইনডিড। ভালো প্রশ্ন করেছিস। দীর্ঘতম সেতুটা হলো সুইডেনের স্টপভিক ব্রিজ। সোনপুর স্টেশনে নেমে একটা অটো নিয়ে আরও 4 জন যাত্রীর সঙ্গে গুতি করে অবশেষে ওরা দুজনে পৌঁছলো মেলায়। পথে শুধু ধুলো আর ধুলো। চম্পকের মনে উল্লাস আর ধরে না। বিশাল মেলাক্ষেত্র, যত দূর নজর যায় শুধুই ধুলো আর মানুষ। এত বড় মেলা সে আগে কখনো দেখেনি। নানান রকম দোকান পসরা, হরেক আমোদ প্রমোদের আয়োজন, গান, নাচ, ম্যাজিক, আরও কত কি। হাজার হাজার প্রাণী বিকোচ্ছে। সার্কাস মালিকেরা কিনছে হাতি, ঘোড়া, দুধের কারবারিরা কিনছে গরু, মোষ। চম্পকের কাছে এক অদ্ভুত অভিজ্ঞতা। মেলায় ঘুরতে ঘুরতে চম্পকের মনে হয়, ধন্য মেজো কাকা। মেজো কাকা না নিয়ে এলে এমন একটা বিস্ময়কর বিচিত্র মেলার কথা তার চিরকালই হয়তো অজানা রয়ে যেত। বেলা গড়িয়ে আসে। একটা লম্বা রোগা টিংটিঙে প্রাণী বিক্রেতা চম্পকের নজর কাড়ে। মাথায় কাপড়ের এক জব্বর পাগড়ি, গায়ে ফতুয়া, হাঁটুর ওপর ধুতি, হাতে লম্বা লাঠি, পায়ে সুরওয়ালা নাগরাই। লোকটা এক পাল ছোট্ট ছোট্ট হরিণ বাচ্চা আর খরগোশ নিয়ে বেচাকেনা করছে। হরিণ শিশুগুলোকে দেখে মনে হচ্ছে যেন কোনো মৃৎশিল্পীর হাতে গড়া পুতুল হরিণ।
পটাপট বিক্রি হয়ে যাচ্ছে খরগোশ আর হরিণ বাচ্চারা। গভীরভাবে নিবিষ্ট মনে তাই দেখতে দেখতে চম্পকের মনে একটা দুরন্ত পরিকল্পনা ঝিলিক দিয়ে গেল। তড়িতে তার পরিকল্পনার কথা মেজো কাকাকে শুনিয়ে দিল। মেজো কাকা ঠোঁটের ফাঁকে এক চিলতে হাসি বুলিয়ে বলল, কাজটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে রে। তবে মেজো কাকার মুখ দেখে মনে হলো বিপদের সম্ভাবনা থাকলেও চম্পকের প্রস্তাবিত ঝুঁকিপূর্ণ কাজটা করতে তিনি বেশ আগ্রহী। তাই কাল বিলম্ব না করে দুজনেই কাজে নেমে পড়ল। সেই রাতে এ পাড়া সে পাড়া ঘুরে মোটামুটি সাদা রঙের 4টি বেড়াল জোগাড় করলো কাকা ভাইপো মিলে। দোকান থেকে কালো হলুদ রং কিনে 2 শিল্পী বেড়ালগুলোকে বাচ্চা বাঘে রূপ দিতে চেষ্টা করলো। ওরা সে রাতে হোটেলের ঘরে এক কোণে কোনো রকমে লুকিয়ে রাখলো বেড়ালগুলোকে। দুজনে ছটফট করছে কখন রাত পোহাবে, ঘুম আসে না ওদের চোখে। কাকু, তুমি ভাবছোটা কি? এখানকার পাখিওয়ালারাও যে চড়ুই পাখি রং করে মুনিয়া বলে চালাচ্ছে না, তার প্রমাণ কি আছে? বুদ্ধিম যস্য বলম তস্য। আমরা যদি বুদ্ধির জোরে বিড়ালটাকে বাঘ বানিয়ে 2 পয়সা ইনকাম করতে পারি, ক্ষতি কি? আর 5টা জোচ্চরের সঙ্গে তাহলে আমাদের তফাৎটা কি রইল? আরে কাকু, তুমি এটাকে শুধু সোর্স অফ ইনকাম হিসেবে দেখছো কেন? ব্যাপারটাকে অ্যাডভেঞ্চার রূপেও গ্রহণ করেই দেখো না কি হয়। তোর জন্য দেখছি বিদেশ বিভুঁয়ে বেঘরে প্রাণ দিতে হবে। ধরা পড়লে জানিস তো পরিণামটা কি? এখানে আমাদের লাশটাও গুম হয়ে যাবে। পরের দিন সকাল হতেই দুজনের মানসিক প্রস্তুতি শুরু হয়ে গেল। মনে প্রচণ্ড উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়ও যথেষ্ট। হোটেল থেকে চান খাওয়া করে আঁটো সাঁটোভাবে গোছগাছ করে বেরিয়ে পড়ল মেলা প্রাঙ্গণের উদ্দেশ্যে। গতকালের ন্যায় আবার একটা অটো ভাড়া করে বেড়াল ছানাগুলো লুকিয়ে ধুলোর মধ্য দিয়ে মেলায় এসে হাজির হলো দুজনে। মেলার মধ্য দিয়ে সুবিধাজনক একটা জায়গায় তাদের পণ্য নিয়ে বসে পড়ল কাকা ভাইপো। প্রয়োজনে পিঠ টান দেওয়ার ব্যবস্থাও করে রাখলো। একটা বড় তারের খাঁচা কিনে তার মধ্যে বেড়ালগুলোকে ভরে কাকা ভাইপো হাঁকতে লাগলো, रॉयल बेंगल टाइगर का ताज़ा बच्चा, एक ठो केवल 500 रुपया, ऐसा मौका फिर मिलेगा नहीं, शेर खरीद के लिए ऐसा मौका कभी नहीं आएगा, केवल 500 रुपया। কি আশ্চর্য! খাঁচার মধ্যে বেড়ালগুলোকে অবিকল বাঘের বাচ্চার মতনই মনে হচ্ছে। কাকা ভাইপো দুজনেই ওগুলো দেখে বেশ তৃপ্তিবোধ করে। আইডিয়াটা দারুণ। নিমেষে বেড়াল ছানাগুলো বাঘের বাচ্চা হিসেবে বিকে গেল। 4টে বেড়াল 2000 নয়, একেবারে 4000-এ অতি সহজেই বিকিয়ে গেল। টাকাগুলো পকেটে পুরে দুজনে ছুটল অটো ধরার উদ্দেশ্যে। এখানে আর এক মুহূর্ত নয়, ধরা পড়লে আর দেখতে হবে না। কিন্তু এ কি মুশকিল, সামনে যত দূর চোখ যায় একখানাও অটো চোখে পড়ছে না। ওরা দ্রুত হেঁটে চলে। এই সেরেছে, এবারে বোধহয় বিপদ শিওরে উপস্থিত। ওরা পিছন ফিরে দেখে কয়েকটা লোক ওদের দিকে তেড়ে আসছে। তাদের এক হাতে লাঠিসোঁটা আর এক হাতে বেড়াল ছানাগুলো। ওরাই তো কাকা ভাইপোর খরিদ্দার। ওরা বোধহয় চম্পকদের চালাকি ধরে ফেলেছে। কি হবে এখন? ওরা তীব্র বেগে দৌড়তে চেষ্টা করে, কিন্তু লোকগুলো যেন আরও বেশি দ্রুতগতিতে ওদের দিকে তেড়ে আসছে। আর একটু পরেই কাকা ভাইপোকে ধরে ফেলবে। আর রক্ষে নেই। চম্পক প্রাণপণে দৌড়তে চেষ্টা করেও এগোতে পারে না। অকস্মাৎ সায়েন্সের বইটা, থাক, অনেক পড়েছ, এবার খেতে চলো, রাত অনেক হয়েছে। কথাগুলো বলেই ঘর থেকে মা বেরিয়ে গেল। গল্প শেষ। নিশ্চয়ই খুব মজা পেলে। কেমন লাগলো জানাবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।